উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের, পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় জোর দেওয়ার পরামর্শ। সাংবাদিক খাশোগিকে হত্যায় নির্দেশ ছিল সৌদি যুবরাজের, গোয়েন্দা প্রতিবেদনের পরও মার্কিন নিষেধাজ্ঞার বাইরে বিন সালমান। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান, জাতিসংঘের দ্বারস্থ মিয়ানমারের গণতন্ত্রপন্থী প্রতিনিধি। ইঞ্জিনকে রাখি কর্মক্ষম ও সুরক্ষিত। সাউদি লুব্রিক্যান্টস, ভাবনাহীন পথ চলায়। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবরে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। এর ফলে 2026 সালে স্বল্পোন্নত দেশের শ্রেণী থেকে বেরিয়ে আসবে। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপির 5 দিনব্যাপী বৈঠক শেষ দিনে বাংলাদেশকে চূড়ান্তভাবে এলডিসি থেকে উত্তরণের সুপারিশ করা হয়। এই স্বীকৃতিতে বাণিজ্য সুবিধা হারাবে বাংলাদেশ, যা মোকাবেলায় প্রস্তুতিতে জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা, এই তিনটি সূচকের ভিত্তিতে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার স্বীকৃতি দেয় জাতিসংঘ। তিনটি সূচকেই শর্ত পূরণ করে এগিয়ে থাকায় 2018 সালে প্রাথমিক যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। শর্ত অনুযায়ী উন্নয়নশীল দেশের জন্য মাথাপিছু আয় হতে হবে কমপক্ষে $1,230, যা বাংলাদেশের $1,827। মানব সম্পদ সূচকে 66 পয়েন্ট প্রয়োজন হলেও বাংলাদেশের পয়েন্ট 75.3। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে 32 পয়েন্ট বা এর নিচে থাকতে হবে বাংলাদেশের অবস্থান 25.2। এই স্বীকৃতিতে আন্তর্জাতিক পর্যায়ে দেশে আর্থিক খাতের প্রতি আস্থা শক্তিশালী হবে। এতে বাড়বে সরাসরি বিদেশি বিনিয়োগ। তবে আছে চ্যালেঞ্জও। রপ্তানিতে শুল্ক ও কোটামুক্ত সুবিধা হারাবে বাংলাদেশ। ওষুধ শিল্পে মেধাস্বত্ব আইন কার্যকরের পাশাপাশি থাকবে কৃষি থেকে ভর্তুকি তুলে নেওয়ার চ্যালেঞ্জ। ডিউটি ফ্রি অ্যাক্সেস পাচ্ছি আমাদের পোশাক রপ্তানির ক্ষেত্রে। এই সুবিধাগুলি প্রাপ্তির ক্ষেত্রে এরপরও আমরা আমাদের পাওয়ার সুযোগ থাকবে ডিউটি ফ্রি অ্যাক্সেস। সেটা আমাদের নির্ভর করবে আমাদের সরকার এবং আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেগোসিয়েশনের ক্ষমতার উপরে। We have exported 150 countries. এটা এই যে এক্সপোর্টগুলো এগ্রিমেন্ট, এটা কিন্তু বাদ যাবে না। যেহেতু জেনারিক প্রোডাক্ট জেনারিক দামে যাবে, এটা কিন্তু ওই দেশের লোকগুলো কিন্তু এটা নিতেই থাকে। পরপর 2 বার যোগ্যতা অর্জন হলেও প্রস্তুতির জন্য 3 বছর সময় দেওয়া হয়। সেই হিসেবে 2024 সালে উন্নয়নশীল দেশে যাওয়ার কথা থাকলেও বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে 2 বছর সময় বাড়ানো হয়। ফলে 2026 সালে উন্নয়নশীলের কাতারে যাচ্ছে বাংলাদেশ। প্রতিযোগিতার সক্ষমতার উপরে আমাদের নির্ভর করতে হবে। আমাদের এই যে একটা স্বীকৃতি মিলল, এটার জন্য এটাকে ব্র্যান্ডিং করে আমরা যাতে আরো বিনিয়োগ আকর্ষণ করতে পারি। আমাদের এখন মূলত নির্ভর করতে হবে উৎপাদনশীলতা, প্রতিযোগিতা সক্ষমতা, সরবরাহ সক্ষমতা বৃদ্ধির দিকে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর অর্থনীতিকে আরও বেশি গতিশীল করতে সঠিক কৌশল প্রণয়ন ও তা বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 4টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলবেন। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির সিডিপির পর্যালোচনা সভা হয় মধ্যরাতে। দেয়া হয় বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ। 2018 সালে বাংলাদেশ প্রথমবারের মতো এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। এলডিসিতে থাকা 47 দেশের মধ্যে এ পর্যন্ত উন্নয়নশীল দেশে উত্তরণ হয়েছে 6 দেশ: বতসোয়ানা, কেপ ভার্দে, মালদ্বীপ, সামোয়া, ইকুয়েটোরিয়াল গিনি ও ভানুয়াতুর। সব ঠিকঠাক থাকলে 2021 সালে অ্যাঙ্গোলা আর 2023 সালে বেরিয়ে যাবে ভুটান। আফগানিস্তান, ভুটান, বুর্কিনা ফাসো, হাইতি, মালদ্বীপ, মালি, নেপাল, সোমালিয়া সহ 25 দেশকে নিয়ে 1971 সালে স্বল্পোন্নত দেশ বা এলডিসি তালিকা করে জাতিসংঘ। 1975 সালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও গাম্বিয়ার সঙ্গে এ তালিকায় যুক্ত হয় বাংলাদেশ। স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশ হতে মাথাপিছু আয় কমপক্ষে $1,230, মানব সম্পদে 66 পয়েন্ট আর অর্থনৈতিক ভঙ্গুরতার সূচকে থাকতে হয় 32 পয়েন্ট বা এর নিচে।
শর্ত পূরণ করে ১৯৯৪ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যায় আফ্রিকার দেশ বতসোয়ানা। ২০০৭ সালে কেপ ভার্দে, ২০১১ মালদ্বীপ, ২০১৪-তে সামোয়া আর ২০২০ সালে উন্নয়নশীল দেশে উত্তরণ হয় ভানুয়াতু। এবছর এলডিসি থেকে বেরোনোর কথা অ্যাঙ্গোলার, ভুটানের ২০২৩ সালে। ২০২৪ সালে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার প্রাথমিক সুপারিশ পেয়েছে মিয়ানমার, নেপাল, লাওস, পূর্ব তিমুর, সোলোমন দ্বীপপুঞ্জ ও সাও তোমে গ্র্যান্ড প্রিন্সিপ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাংবাদিক জামাল খাশোগি হত্যার নির্দেশ দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুক্রবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়। এই প্রতিবেদন অস্বীকার করে একে মিথ্যা ও বানোয়াট বলে সমালোচনা করেছে সৌদি আরব। ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে নিহত হন সাংবাদিক জামাল খাশোগি। স্থানীয় সহযোগীদের মদদে নষ্ট করা হয় তার মরদেহ। শুরু থেকে সৌদি যুবরাজের কট্টর সমালোচক খাশোগির হত্যার জন্য সৌদি ক্রাউন প্রিন্সকেই দায়ী করে আসছিলেন তার পরিবার ও মানবাধিকার কর্মীরা। ২০১৮ সালে সিআইএর প্রতিবেদনে উঠে আসে যুবরাজ সালমানের জড়িত থাকার তথ্য। শুক্রবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার চূড়ান্ত তদন্ত প্রতিবেদনও বলছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই হত্যা করা হয় সাংবাদিক জামাল খাশোগিকে। গোয়েন্দা প্রতিবেদন বলছে, খাশোগিকে হত্যা বা জিম্মি করার পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন যুবরাজ সালমান। যুবরাজের জড়িত থাকার তথ্য প্রকাশ করলেও তার বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেয়নি বাইডেন প্রশাসন। তবে এই ঘটনায় জড়িত মোহাম্মদ সালমানের ঘনিষ্ঠদের ওপর ভ্রমণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। এই প্রতিবেদন অস্বীকার করে একে মিথ্যা ও বানোয়াট বলে সমালোচনা করেছে সৌদি আরব। খাশোগি হত্যার দায়ে সৌদির একটি আদালত দেশটির ৫ জন নাগরিককে মৃত্যুদণ্ড দেয়। পরে তাদের সাজা কমিয়ে ২০ বছরের কারাদণ্ড করা হয়। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাশোগি হত্যায় সৌদি যুবরাজকে অভিযুক্ত করে প্রতিবেদন প্রকাশ করলেও সৌদি আরবের সাথে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য নীতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ বলে মত বিশেষজ্ঞদের। এদিকে যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী আচরণের সমালোচনা করেছেন মানবাধিকার কর্মীরা। সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ হতে যাচ্ছে, এটা আগেই জানা ছিল। প্রতিবেদনে হত্যায় সৌদি যুবরাজের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসার আভাসও ছিল। এর আগেই সৌদি বাদশাহ সালমানের সাথে ফোন আলাপে দুই দেশের সম্পর্কের গভীরতার উপর গুরুত্বারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিবেদন প্রকাশের পর একই সুর পেন্টাগনের মুখপাত্রের কণ্ঠেও। মধ্যপ্রাচ্যে সৌদি আরব বরাবরই আমাদের অংশীদার। বন্ধু হিসাবে আমাদের আইন, নাগরিক অধিকার সম্পর্কে আরো খোলাখুলিভাবে আলোচনা করতে হবে। আমাদের সম্পর্কটি আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে স্পষ্টভাবে আলোচনা করব। আমরা তাদের প্রতিরক্ষার বিষয়টি সবসময় সম্মান করে এসেছি। খাশোগি হত্যায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার প্রমাণের পরও তার বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেয়নি বাইডেন প্রশাসন। অন্যতম তেল উৎপাদনকারী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত, বলছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী আচরণের সমালোচনা করেছেন মানবাধিকার কর্মীরা। তাদের মতে, মানবাধিকার রক্ষায় সৌদি যুবরাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল মার্কিন প্রশাসনের। ডিএনআই এর প্রতিবেদনে অবাক হওয়ার কিছু নেই, কারণ আজ থেকে ৩ বছর আগেই গোয়েন্দা সংস্থাগুলো তাদের প্রতিবেদনে বলেছে এই হত্যায় মোহাম্মদ বিন সালমান জড়িত। এরপরও সৌদি যুবরাজকে বাঁচাতে অন্য অপরাধীদের উপর যেভাবে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, তাতে এই ঘটনার বিশ্বাসযোগ্যতা হারাবে, আর তার জন্য যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে। খাশোগি হত্যায় জড়িত অর্ধশতাধিক সৌদি নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সাথে দেয়া হয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গণতন্ত্র ফেরাতে এবং সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে যে কোনো কঠোর পদক্ষেপ নিতে জাতিসংঘের দ্বারস্থ হয়েছে মিয়ানমার। শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানান মিয়ানমারের রাষ্ট্রদূত।
মিয়ানমারের চলমান সংকট নিরসনে এবার জাতিসংঘের দ্বারস্থ হলেন দেশটির গণতন্ত্রপন্থী প্রতিনিধি। শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখেন দেশটির রাষ্ট্রদূত। এ সময় গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের বাক স্বাধীনতা রক্ষায় সহযোগিতার আহ্বান জানান কিয়াও মতুন। We need further strongest possible action from the international community. মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে এই মুহূর্তে কার্যকর কঠোর পদক্ষেপের প্রয়োজন। দেশটির সাধারণ মানুষ গণতন্ত্র ফিরে পেতে চায়। আমি চাইব আন্তর্জাতিক মহল মিয়ানমারের জনগণের আহ্বানে সাড়া দেবে। For the end of military coup. বক্তব্য শেষ করে 3 আঙ্গুলে সেলুট জানান তিনি। মিয়ানমারে সেনা বিরোধী বিক্ষোভে এই প্রতীকটি ব্যবহার করে আসছেন গণতন্ত্রপন্থীরা। মিয়ানমারের রাষ্ট্রদূতের বক্তব্যকে সাহসী পদক্ষেপ উল্লেখ করে আন্তর্জাতিক মহলের প্রতি এই আহ্বানে সাড়া দেওয়ার আহ্বান জানান গ্লোবাল জাস্টিস সেন্টারের প্রেসিডেন্ট আকিলা রাধাকৃষ্ণন। চলমান সংকট নিরসনে একদিকে চলছে কূটনৈতিক প্রচেষ্টা, অন্যদিকে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা চালাচ্ছে মিয়ানমারের গণতন্ত্রপন্থীরা। সূচিসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে 3 সপ্তাহ ধরে গুরুত্বপূর্ণ সব শহরে চলছে বিক্ষোভ। সেই সাথে চলছে নিরাপত্তা বাহিনীর তৎপরতা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও স্টান গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এ সময় আহত হয় বেশ কয়েকজন। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমোদন দিতে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। এদিকে আবারও সংক্রমণ বাড়ায় ভারতে নতুন ধাপের আশঙ্কা করছেন চিকিৎসকরা। বিশ্বে করোনায় আরও 9,000-এর বেশি মৃত্যু নিয়ে প্রাণহানি ছাড়ালো 25,28,000। নতুন 4,20,000-এর বেশি শনাক্ত নিয়ে আক্রান্ত 11,39,00,000-এর বেশি। সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে বিশ্বের শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রে শুক্রবারও সবচেয়ে বেশি শনাক্ত ও প্রাণহানি হয়েছে। টানা 4র্থ দিনের মতো একদিনে 2,000-এর বেশি মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। নতুন 76,000 শনাক্ত নিয়ে আক্রান্ত ছাড়িয়েছে 2,91,00,000। এমন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমোদন দিতে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। শুক্রবার 18 বছর ও এর বেশি মানুষের দেহে টিকা প্রয়োগের সুপারিশ করেন উপদেষ্টা কমিটি। টিকা কার্যক্রম শুরুর জন্য এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। যুক্তরাষ্ট্রের পর একদিনে সবচেয়ে বেশি প্রাণ গেছে ব্রাজিলে। 1327 জন নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 2,52,000 ছাড়িয়েছে। ধারণ ক্ষমতা ছাড়ানোর দ্বারপ্রান্তে দেশটির বেশিরভাগ হাসপাতালের আইসিইউ। 22 ফেব্রুয়ারির পর টানা 5ম দিনের মতো ভারতে দৈনিক মৃতের সংখ্যা শতাধিক। সংক্রমণ বাড়ার জন্য করোনার নতুন ধরনের বিস্তারকে দায়ী করছে কর্তৃপক্ষ। যুক্তরাজ্যে শনাক্ত নতুন ধরনের ভাইরাসের সন্ধান পাওয়ার পর কড়াকড়ি বাড়িয়েছে চেক রিপাবলিক। জরুরি প্রয়োজন ছাড়া এক কাউন্টি থেকে অন্য কাউন্টিতে যাতায়াতে আনা হয়েছে বিধিনিষেধ। বন্ধ থাকবে নার্সারি ও প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠান। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাইজেরিয়ার একটি স্কুল থেকে 3 শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। পুলিশ জানায় দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে শুক্রবার এই ঘটনা ঘটে। শিক্ষকের বরাতে বার্তা সংস্থা পাঞ্চ জানায়, মোটরসাইকেল ও পিকআপে করে বন্দুকধারীরা জাঙ্গেবে শহরের স্কুলটিতে হামলা চালায়। তাদের কেউ কেউ নিরাপত্তা বাহিনীর পোশাকে ছিলেন। শিক্ষার্থীদের জোর করে গাড়িতে তুলে নেয় তারা। তবে স্কুলে হামলার কথা স্বীকার করলেও বিস্তারিত জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ। দেশটিতে 1 সপ্তাহের ব্যবধানে শিক্ষার্থী অপহরণের দ্বিতীয় ঘটনা এটি। গত সপ্তাহে কাগড়াতে 27 শিক্ষার্থী সহ অন্তত 42 জনকে অপহরণ করে বন্দুকধারীরা। জিম্মিদের এখনও মুক্তি দেওয়া হয়নি। পূর্ব পশ্চিম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের, পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় জোর দেওয়ার পরামর্শ। সাংবাদিক খাশকুইকে হত্যার নির্দেশ ছিল সৌদি যুবরাজের। গোয়েন্দা প্রতিবেদনের পরও মার্কিন নিষেধাজ্ঞার বাইরে বিন সালমান। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জাতিসংঘের দ্বারস্থ মিয়ানমারের গণতন্ত্রপন্থী প্রতিনিধি। এই ছিল পূর্ব পশ্চিমের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।
সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।